প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স ফোর্থ ইয়ারের অনলাইন শ্রেণী কার্যক্রমে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নূপুর রানী দেবনাথ, প্রভাষক সমাজকর্ম বিভাগ, বাহলবদর আলম সরকারি কলেজ, গাজীপুর। ক্লাসটি অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের ছাত্রছাত্রীদের জন্য। কোর্স নেম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা। তোমাদের আরো একটি কোর্সের ক্লাস আমি নিয়েছি এবং কোর্সটি ইতিপূর্বে সম্পূর্ণ করেছি, সমাপ্ত হয়েছে। এটি ছিল গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন। আশা করি তোমরা ওই কোর্সটি সম্পূর্ণই আমার সাথে শেষ করেছো। যারা যারা ওই কোর্সটি সমাপ্ত করনি তারা অবশ্যই এই কোর্সটি করে নেবে, কারণ তোমাদের সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করেই প্রথম থেকে শেষ পর্যন্ত আমি মোট 12টি ক্লাস নিয়েছি গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন এই ওই কোর্সটিতে। তো এটি আমার চতুর্থ বর্ষের দ্বিতীয় কোর্স, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা। এই এই কোর্সের চ্যাপ্টার 1 পড়াবো তোমাদের সাথে। এই কোর্সে আমার প্রথম ক্লাস। আজকের ক্লাসের বিষয় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা কোর্সের প্রথমেই মানব সম্পদ ব্যবস্থাপনা কি এটি সম্পর্কে বেসিক ধারণা দেওয়া আছে, সেটি নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো মানব সম্পদ ব্যবস্থাপনা এটির সাথে তোমরা তখনই বেশি সংশ্লিষ্ট হবে যখন কোনো চাকরিতে তোমরা জয়েন করবে, তখন এটি সম্পর্কে খুব ভালো জানতে পারবে। এখন তোমাদের তাত্ত্বিক জ্ঞানটা হবে, তখন সেটি তোমাদের তখন তাত্ত্বিকের সাথে সাথে ব্যবহারিক জ্ঞানটাও হয়ে যাবে। যে কোনো কিছুর ক্ষেত্রে, সেটা প্রতিষ্ঠান হোক বা অন্য কোনো কিছু, ম্যানেজমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে তোমাদের ফ্যামিলির মধ্যে যদি ম্যানেজমেন্ট সিস্টেমটা ভালো না থাকে, তাহলে দেখা যাবে যে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি ব্যবস্থাপনা ভালো থাকে, তাহলে সেটি যে বিষয়ই হোক না কেন অবশ্যই সেটি ভালো একটা ফল দেয়। কোনো একটা বিয়ের ক্ষেত্রে বা কোনো একটা অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে, যে কোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে বা পরিবারের যে কোনো পরিবারের ক্ষেত্রে বা এরকম যে কোনো সংগঠনের ক্ষেত্রে বলো, যে যদি ম্যানেজমেন্টটা ভালো থাকে তাহলে ওই প্রতিষ্ঠান ভালো একটা ফল পায়। অর্থাৎ প্রতিষ্ঠানের প্রফিট বলো বা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন বলো, আবার কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে যে আমরা ম্যানেজমেন্টের কথা বলছি, সেই অনুষ্ঠানের সফলতার ক্ষেত্রে অবশ্যই এটি ইতিবাচক ভূমিকা পালন করে। সঠিক ম্যানেজমেন্টের অভাবে সবকিছুই কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয়। অর্থাৎ যতটুকু ভালো ম্যানেজমেন্ট হবে ততটুকু ভালো ফল পাওয়া যাবে। উত্তম ম্যানেজমেন্ট উত্তম ফল দান করে। তো আমরা এখানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়বো, অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থা পড়বো। মানব সম্পদকে নিয়ে সম্পূর্ণ কার্যাবলীটা, অর্থাৎ মানুষ যখন কর্মী হিসেবে কাজ করবে, হ্যাঁ, কর্মী হিসেবে কাজ করবে, তখন সেই কর্মীদের সার্বিক দিক এই ব্যবস্থাপনার মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যেই আসবে। তো আমরা একটু দেখি যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা কি সংক্ষেপে আমরা দেখবো। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কি। আহ এই এটি তোমরা প্রামাণ্য সংজ্ঞা সহকারে দিবে, কিন্তু আমরা আজকে যেটা পড়বো সেটি হলো এটার বেসিক ধারণাটা পড়বো। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কি? দেখো, কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কর্মী বাছাই, নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়ন, মজুরি, প্রেষণা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান, কর্মীদের অভাব অভিযোগ নিরসন, কর্মীদের অধিকার প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়সমূহ যে প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদন করা হয় তাকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে। এটি হলো ওভারঅল একটি সংজ্ঞা মানব সম্পদ ব্যবস্থাপনা। তোমাদের যদি এই মানব সম্পদ ব্যবস্থাপনার সংজ্ঞা আসে, তোমরা অবশ্যই এরকম একটি সংজ্ঞা দিবে, তাহলে তোমরা ভালো মার্কস পাবে। এবং এর সাথে প্রামাণ্য সংজ্ঞা 2 থেকে 3টি অবশ্যই দিবে। এবং তোমরা অনেক সময় প্রশ্ন লেখার সময় যেটা করো, প্রথমে একটি ভূমিকা দাও না, সরাসরি লেখা শুরু করে দাও। আবার শেষের দিকে তোমরা কনক্লুশনেও কিছু লেখো না। হ্যাঁ, তোমাদের অবশ্যই যে কোনো প্রশ্নের ক্ষেত্রে সেটা ছোট হোক বা বড় হোক, তোমাদের অবশ্যই একটি ভূমিকা লিখতে হবে, একটি উপসংহার লিখতে হবে। অর্থাৎ শুরুতে কিছু কথা বলে নিতে হবে ওটি সম্পর্কে, এবং শেষেও কিছু কথা বলতে হবে। এটি কিভাবে বলবে সেটি তোমার নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। এটি মুখস্থ করার
বিষয় সবসময় না, কারণ সবসময় প্রশ্ন সমান আসে না। তো তুমি নিজে যত প্র্যাকটিস করবে যে কিভাবে কোনো কিছুর ভূমিকা টানতে হয়, কোনো কিছুর উপসংহার টানতে হয়, তো তুমি যত প্র্যাকটিস করবে তত তুমি এটি সম্পর্কে জ্ঞান অর্জন করবে। হুম। তো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটাও তুমি প্রথমে এটা বলতে পারো, এটি মানব সম্পদ ব্যবস্থাপনা হলো যে কোনো প্রতিষ্ঠানের আহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানব সম্পদ ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালিত না হলে বা মানব সম্পদ ব্যবস্থাপনার যদি যদি কোনো সমস্যা, মানে কোনো ঘাটতি থাকে বা মানব সম্পদ ব্যবস্থাপনার মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তাহলে ওই প্রতিষ্ঠান সঠিক লক্ষ্য অর্জন করতে পারে না। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের মানে প্রাণ বলা যায় যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হ্যাঁ, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন, প্রতিষ্ঠানের আম, প্রতিষ্ঠানের তোমার প্রফিট, মুনাফা বা যে কোনো ক্ষেত্রে তোমার প্রতিষ্ঠানের যাবতীয় আহ, ইতিবাচক কার্যাবলী, ইতিবাচক দিকটা নির্ভর করে এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপরে। তো তোমাদের প্রথমে সুন্দর করে একটি ভূমিকা দিতে হবে, আর কখনোই তোমরা ভূমিকা লিখে শুরু করবে না। হুম। যে তোমরা অনেকে দেখি ভূমিকা লিখে নিচে একটা আন্ডারলাইন করো, এটা কখনোই করবে না। এর আগের কোর্সগুলোতে আমি বলিনি, আমি এই কোর্সের শুরুতেই বলে দিচ্ছি, কারণ এই কোর্সটা একটু সংক্ষিপ্ত। সরি, এই লেকচারটা একটু সংক্ষিপ্ত, কোর্সটাও তোমাদের অনেক সোজা। হ্যাঁ, এটি কিছু পয়েন্ট যদি তোমরা একটু ভালোভাবে মাথায় নিতে পারো, তাহলে দেখা যাবে যে এই কোর্সটা তোমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর আমি এই কোর্সের উপরে মোট 10টি ক্লাস রেখেছি, কারণ 10টির বেশি ক্লাসের দরকার নেই, আমি ওভারঅল পর্যালোচনা করে দেখেছি। তো তোমরা দেখো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কে মোটামুটি সবই এই সংজ্ঞার মধ্যেই একটা ফোকাস হচ্ছে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা কি, অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা কি, এটি কিন্তু এই সংজ্ঞার মধ্যেই পুরোটা চলে এসেছে। এবার আমরা যেটা বলবো যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের অবজেক্টিভস কি, অর্থাৎ কি উদ্দেশ্যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা করা হয়। এটি দেখো, যোগ্য দক্ষ কর্মী নিয়োগ, উপযুক্ত সংগঠন কাঠামো গড়ে তোলা, ব্যক্তিগত ও সাংগঠনিক উদ্দেশ্যের সংহতি সাধন। ব্যক্তিগত সাংগঠনিক উদ্দেশ্য এটা একটু বুঝিয়ে বলি। এক একটি সংগঠন এক এক রকম উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয়। তো এখানে যে কর্মীরা থাকে তাদেরও কিন্তু একটি ব্যক্তিগত উদ্দেশ্য থাকে। হ্যাঁ, যে সে এখানে ভালো কাজ করবে, তার বিনিময়ে টাকা পাবে, এবং তার এই যে স্পৃহা, এই স্পৃহাকে বাড়িয়ে তোলা, এবং তার যে উদ্দেশ্যটা শুধুমাত্র টাকা অর্জন নয়, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন কেউ যেন সে তার উদ্দেশ্যের সাথে সামিল করে, এটার জন্য হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা কাজ করে। কারণ ব্যক্তি যদি শুধু টাকা উপার্জনের কথা চিন্তা করে কাজ করে, তাহলে দেখা যায় যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা সঠিক হবে না। অর্থাৎ প্রতিষ্ঠানের প্রোডাকশন কিন্তু সঠিকভাবে আসবে না। তো ব্যক্তিগত এবং সাংগঠনিক যে উদ্দেশ্য, এর সংহতি সাধনের জন্য হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি কাজ করে। তারপর দেখো আছে পদোন্নতি ও বদলি। তো এই কর্মী যাদের নিয়োগ করা হলো তাদের পদোন্নতি প্রদান নির্দিষ্ট সময় পরে, এবং যদি কোনো বদলির বিষয় থাকে তাহলে তাদের সুবিধা অনুযায়ী বদলি। এটি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উদ্দেশ্য। তারপর মজুরি ও বেতনের হার নির্ধারণ, সঠিক মজুরি ও বেতনের হার নির্ধারণ করা। তারপর শ্রমিক কল্যাণ, শ্রমিক কল্যাণ বা এখানে কর্মীদের কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা উদ্দেশ্যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে পরিচালিত হয়। এগুলোর সম্পর্কে ডিটেলস আমরা একটু পরেই পড়ছি, ফাংশনস এর মধ্যে পড়বো, তখন তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপর কর্মীদের দক্ষতা বৃদ্ধি, এটার জন্য কিন্তু ট্রেনিং এর দরকার হয়, এখানে ট্রেনিংটাকেই ফোকাস করছে। তারপর কর্মীদের মধ্যে উত্তম সম্পর্ক স্থাপন, কর্মীদের মধ্যে যদি দ্বন্দ্ব সংঘাত থাকে তাহলে ওই প্রতিষ্ঠানের কিন্তু প্রোডাকশন এটি লাভজনক হয় না। হ্যাঁ, প্রতিষ্ঠানের প্রোডাকশনের ক্ষেত্রে একটি একটি বাধা সৃষ্টি করে, প্রতিষ্ঠানের উন্নয়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তারপর ব্যবস্থাপনা ও কর্মীদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা,
ব্যবস্থাপনা এবং কর্মীদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ব্যবস্থাপনা এবং কর্মীদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা না হয়, তাহলে দেখা যায় যে এইখানেই একটি দ্বন্দ্ব তৈরি হয়ে যায়, যেটি অবশ্যই কাম্য নয়। তারপর কর্মসন্তুষ্টি বিধান, এটা হলো কাজের সন্তুষ্টি। কর্মসন্তুষ্টি হলো কাজের সন্তুষ্টি বিধান। যে কাজটি করছে, কর্মীরা যে কাজ করছে তার জন্য তারা যেন সন্তুষ্টি প্রাপ্ত হয়, এর জন্য সঠিক কর্ম পরিবেশ তাদের দেওয়া, তাদের যে আশা আকাঙ্ক্ষা আছে এটির যথাসাধ্য পূরণ করা, এরকম আরো অনেক কিছু আছে যেটি নিয়ে যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কাজ করে। তো এই ছিল অবজেক্টিভস গুলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের, যে মানব সম্পদ ব্যবস্থাপনার যে উদ্দেশ্য সমূহ। এটি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে যে মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্য সমূহ কি কি। আর মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্য এটি বড় প্রশ্নের সাথে লেজুর হিসেবে আসতে পারে, যে প্রথমে একটি সংক্ষিপ্ত এবং পরে একটু বড় অংশ যে থাকে তোমাদের 10 মার্কসের প্রশ্নের মধ্যে, সেটিও এভাবে, আর সেখানেও এটি দিতে পারে। তো তোমাদের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কোর্সের জন্য। এবার আমরা দেখো পড়বো স্কোপ, ফাংশনস অথবা ইম্পর্টেন্স। তোমাদের বইতে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে মানব সম্পদ ব্যবস্থাপনার পরিধি, কার্যাবলী, গুরুত্ব আলাদা আলাদা করে দেওয়া আছে। কিন্তু তোমাদের এখানে একটু মাথা খাটাতে হবে, সেটি হলো তোমরা কিছু পয়েন্ট পড়বে এবং এই পয়েন্টের বর্ণনাটা তোমরা কোশ্চেন অনুসারে লিখবে। অর্থাৎ যদি পরিধি আসে তাহলে তোমাদের এই এই ক্ষেত্রগুলো নিয়ে কাজ করে এরকম ভাবে লিখতে হবে। পরিধি এবং ক্ষেত্র কিন্তু একই, আমি আবার বলছি পরিধি এবং ক্ষেত্র কিন্তু একই। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে মানব সম্পদ ব্যবস্থাপনা কাজ করছে। তো এই ক্ষেত্রগুলো যখন লিখবে তখন লিখতে হবে এই ক্ষেত্রগুলো নিয়ে কাজ করে। হ্যাঁ, তো আমি এখন সেই পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরবো, মোট 11টি পয়েন্ট। তো ক্ষেত্রগুলো যখন দিবে তখন একরকম বর্ণনা হবে, যখন কার্যাবলী দিবে তখন বলবে যে এটি মানব সম্পদ ব্যবস্থাপনা এটি নিয়ে কাজ করে। হ্যাঁ, যখন গুরুত্ব দিবে তখন বলবে এক্ষেত্রে মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব অত্যাধিক। হ্যাঁ, এটি নিয়ে কাজ করে। মানব সম্পদ ব্যবস্থাপনা যদি সঠিকভাবে পরিচালিত না হয় বা মানব সম্পদ ব্যবস্থাপনার অভাবে এই কাজটি সঠিকভাবে হবে না। অর্থাৎ এখানে গুরুত্ব বোঝাচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার। তো তোমরা যখনই কোনো প্রশ্ন লিখবে পয়েন্টটা যে যেমনই হোক না কেন, দেখা যাচ্ছে একই পয়েন্ট বিভিন্ন প্রশ্নের মধ্যে আছে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু বর্ণনাটা একরকম হবে না। তো তোমাদের প্রশ্ন বুঝে বর্ণনা লিখতে হবে। তো আমি এখন এটি শুরু করছি। মোট 11টি পয়েন্ট বলবো, এই 11টি পয়েন্ট তোমরা মুখস্থ রাখবে এবং সেটি পরিধি আসুক, কার্যাবলী আসুক আর গুরুত্ব আসুক, একই সাথে দুটো প্রশ্ন আসবে না। কোনো বছর দেখবে পরিধি আসছে বা ক্ষেত্র আসছে, কোনো বছর কার্যাবলী আসছে, আবার কোনো বছর গুরুত্ব আসছে। প্রশ্ন একই রকমই হবে, অর্থাৎ উত্তর একই রকমই হবে, কিন্তু তোমাদের একটু সিস্টেমে লিখতে হবে। পয়েন্টগুলো একই, হ্যাঁ আমি এটাই বোঝাচ্ছি, পয়েন্টগুলো একই, কিন্তু তোমাদের উত্তরটা একটু প্রশ্ন অনুসারে সাজাবে। তো প্রথমে দেখো আছে মানব সম্পদ পরিকল্পনা। মানব সম্পদ পরিকল্পনাটা মানব সম্পদ ব্যবস্থাপনার একদম প্রথম একটি ধাপ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে মানব সম্পদ পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য এখানে কার্য বিশ্লেষণ করা হয়, কি কি কাজ করা হবে, হ্যাঁ এই কাজ করার জন্য কি ধরনের জনশক্তি প্রয়োজন হবে তা নির্ধারণ করা হয়। আর এই জনশক্তি অভ্যন্তরীণ উৎস থেকে নিতে হবে না বাহ্যিক উৎস থেকে নিতে হবে। অর্থাৎ এখানে দেশের বিষয় থাকে, বিদেশের বিষয় থাকে, অনেক প্রতিষ্ঠানে বিদেশ থেকে কর্মী নিয়োগ করা হয়, হ্যাঁ কিছু কিছু পোস্টের জন্য, আবার অনেক সময় দেশের মধ্যে থেকেই পুরোটা নেওয়া হয়। এরকম অনেক কিছু থাকে। আমরা যখন কর্মী সংগ্রহ টা পড়বো, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে একটি অন্যতম বিষয় হলো কর্মী সংগ্রহ। তো কর্মী সংগ্রহের উৎস যখন পড়বো তখন আমরা ওখানে পড়বো যে কিভাবে এটি করা হচ্ছে, কর্মী সংগ্রহের উৎস, কর্মী সংগ্রহের প্রক্রিয়া, এগুলো আমরা সামনেই পড়বো, তখন তোমাদের এটি আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই জনশক্তিটা অভ্যন্তরীণ উৎস না বাহ্যিক উৎস, কিভাবে নেওয়া হবে, কিভাবে সংগ্রহ করা হবে,
কি কাজের জন্য নেওয়া হবে, প্রতিষ্ঠানের উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে এগুলো পরিকল্পনা করা হয়, এবং এই পরিকল্পনার ভিত্তিতেই কিন্তু পরবর্তীতে রিক্রুটমেন্টটা পরিচালিত হয়। তো মানব সম্পদ পরিকল্পনার পরে দেখা হচ্ছে কর্ম বিশ্লেষণ। কর্ম বিশ্লেষণ হলো এখানে যে কোনো পদের বিস্তারিত বর্ণনা। হ্যাঁ, কোনো যে একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কাজ থাকে, এই কাজটি আহ, এই কাজটি করার জন্য কি ধরনের যোগ্যতা দক্ষতা দরকার, আর ওই কাজের ইয়াটা পরিধিটা কেমন হবে, কি কি কাজ করতে হবে। তো এই দায় দায়িত্ব সম্পর্কিত যাবতীয় বিষয় হলো কর্ম বিশ্লেষণের মধ্যে, অর্থাৎ যে পোস্টের কর্ম বিশ্লেষণ করা হবে, যে পদের কর্ম বিশ্লেষণ করা হবে, ওই পদটি সম্পর্কে আদ্যপান্ত একটি বিশ্লেষণ। ওই পদের জন্য কি যোগ্যতা দক্ষতা দরকার, ওই পদের জন্য কি কি এই বিষয়টা কি কি দায়িত্ব থাকে, এগুলো এখানে করতে হবে। তারপরে দেখো আছে কর্মী সংগ্রহ ও কর্মী নির্বাচন। কর্ম বিশ্লেষণের পরেই এই আমরা বলেছি যে কি কি যোগ্যতা দক্ষতা দরকার, তারপরে কি কি দায়িত্ব আছে ওই কাজের জন্য, এগুলো বিশ্লেষণ করা হয়, এবং এটি এর মাধ্যমে এর দিকে ফোকাস করে কর্মী সংগ্রহ করার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। হ্যাঁ, বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়, এবং বিজ্ঞাপন দেওয়ার পরে সেখান থেকে দরখাস্ত গ্রহণ করা হয়, এবং এই দরখাস্ত গ্রহণের মাধ্যমে অনেক সময় লিখিত বা এমসিকিউ বা অনেক সময় শুধু সাক্ষাৎকারের মাধ্যমেও এই কর্মী নির্বাচন করা হয়ে থাকে। এটি এক একটি প্রতিষ্ঠান এক এক রকম ভাবে করে থাকে। তারপর কর্মীদের পরিচিতি। কর্মীদের পরিচিতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যে কোনো ক্ষেত্রে দেখেছো যে যারা ছোটখাটো কাজ ইতিমধ্যে করছো, তো ওই প্রতিষ্ঠানে যখন লোক নিয়োগ হচ্ছে তখন কিন্তু এতে পরিচিতি অনুষ্ঠান হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হয়। আবার তোমাদের তোমরা এই পরিচিতি অনুষ্ঠানের সাথে সেই শিক্ষা জীবন থেকেই জড়িত, তাই না? যখন তোমরা কোনো নতুন ক্লাস শুরু করছো, নতুন কলেজে যে নতুন ক্লাস শুরু করছো, তো সেক্ষেত্রে দেখা যায় যে একটি পরিচিতি অনুষ্ঠান হয় ওই কলেজ সম্পর্কে, বা যখন স্কুলে ছিলে তখন ওই স্কুল সম্পর্কে, টিচারদের সম্পর্কে, কি কি বিষয় তোমাদের পড়তে হবে বা কোর্স কারিকুলাম কেমন, এই আদ্যপন্ত একটি বিষয় তোমাদের সামনে তুলে ধরা হয়। তো এই এখানে তোমাদের তোমরা যারা শিক্ষার্থীরা ওখানে শিক্ষার্থীরা যারা একসাথে ক্লাস করার জন্য এক হয়েছিলে, হ্যাঁ, তারাও কিন্তু ওই দিনই একটি পারস্পরিক পরিচিতি তোমাদের মধ্যে হয়ে যায়। তো এরকমই কর্মীদেরও এরকম পরিচিতি অনুষ্ঠান আহ করে থাকি। এটি মানব সম্পদ ব্যবস্থাপনার একটু গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রথম দিনেই যাদের নিয়োগ করা হলো 10-20 যাই হোক না কেন, তাদের সাথে পুরাতন যারা অলরেডি কাজ করছে তাদের সাথে পরিচিতি অনুষ্ঠানের মাধ্যমে বিষয়টাকে অর্থাৎ কর্মপরিবেশটাকে একটু সহজ করে তোলা, তারা যাতে প্রথম দিন থেকেই একটি অনুকূল পরিবেশ পায়, প্রথম দিন থেকেই তাদের মধ্যে জড়তাটা কেটে যায়। মানব সম্পদ ব্যবস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক একটি, এটি হল কর্মীদের পরিচিতি। তারপর প্রশিক্ষণ ও উন্নয়ন। এটি তোমরা যে ট্রেনিং নামে বলো, ট্রেনিং এর বাংলায় তো তোমাদের প্রশিক্ষণ। তো প্রশিক্ষণ ছাড়া উন্নয়নটা কর্মীদের উন্নয়নটা ওভাবে হয় না। কোনো কোনো কাজের ক্ষেত্রে দেখা যায় যে আগে ট্রেনিং দিয়ে তারপরে কাজটা শুরু করা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কাজ করার পরে ট্রেনিং দেওয়া হয়। আবার বিভিন্ন সময় শর্ট টার্ম বিভিন্ন ট্রেনিং থাকে, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের সবাই কিন্তু একই রকম কাজ করছে না। কেউ ম্যানেজমেন্টের সাথে জড়িত, হ্যাঁ, কেউ কেউ দেখা যাচ্ছে যে প্রোডাকশনের সাথে জড়িত, বিভিন্ন জন বিভিন্ন কাজের সাথে জড়িত থাকতে পারে। তো কেউ যে কেউ তার কাজের যে দক্ষতাটা বাড়ানোর জন্য, কর্মীদের দক্ষতাটা বাড়ানোর জন্য এখানে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। তো এর কোনো প্রতিষ্ঠানে কাজের জন্য ওভারঅল একটা প্রশিক্ষণ অনেক সময় দেওয়া হয়ে থাকে, আবার কোনো প্রতিষ্ঠানে কাজের জন্য কাজের ইহা অনুযায়ী ধরন অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। অর্থাৎ প্রশিক্ষণ হলো যোগ্যতা দক্ষতা উন্নয়নের জন্য, কর্মীদের যোগ্যতা দক্ষতা উন্নয়নের জন্য একটি
কর্মসূচি। তো এই প্রশিক্ষণ কর্মসূচি কাজের শুরুতে এবং কাজের মাঝে মাঝে বিভিন্ন সময়ে এটি প্রদান করা হয়ে থাকে, যার আলটিমেট উদ্দেশ্য থাকে কর্মীদের যোগ্যতা দক্ষতা উন্নয়নের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের প্রোডাকশন বৃদ্ধি, ওই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন প্রক্রিয়াকে সুগম করে তোলা। তারপরে দেখো আছে পদোন্নতি ও বদলি। নির্দিষ্ট সময়ে ওই প্রতিষ্ঠানের যে এজেন্ডা আছে সে অনুযায়ী, ওই প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী যে পদোন্নতি ব্যবস্থা, সেই পদোন্নতির ব্যবস্থার মাধ্যমে যোগ্য ব্যক্তিদের পদোন্নতি প্রদান, তাদের প্রয়োজন অনুসারে তাদের বদলির ব্যবস্থা করা, এগুলো মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। যে কোনো ব্যক্তি সে যদি তার যোগ্যতা এবং দক্ষতা সম্পন্ন হয়ে থাকে তাকে পদোন্নতি নির্দিষ্ট সময় পর পর তাকে পদোন্নতি প্রদান করা হয়ে থাকে এবং তার প্রয়োজন অনুসারে বদলিও প্রদান করা হয়ে থাকে। শুধু তার প্রয়োজন না, হ্যাঁ, এখানে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুসারে তাকে বদলিও প্রদান করা হয়ে থাকে। তো এখানে শুধু পদোন্নতি বদলির ছাড়াও অনেক সময় দেখা যায় যে শাস্তিমূলক বিষয়ও থাকে। হ্যাঁ, এটা তোমরা আলাদা পয়েন্ট দিতে পারো যে শাস্তি প্রদান। কারণ অনেক সময় দেখা যায় যে কর্মীরা অনেক খারাপ কাজ করে ফেলে, তখন সেক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে পদোন্নতি কে আটকে রাখা বা পদোন্নতি থেকে তাকে যে পদে আছে তার থেকে ডিমোশন দেওয়া, অর্থাৎ পদোন্নতি, হ্যাঁ, যে পদে আছে তার থেকে নিম্ন পদে তাকে নামিয়ে দেওয়া, নিম্ন বেতন স্কেলে তাকে নামিয়ে দেওয়া, এগুলো হতে পারে। আবার শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বদলিও হতে পারে। তো তোমরা এখানে পদোন্নতি বদলি এখানে যে সাথে তোমরা পরে আরেকটি পয়েন্ট সংযোজন করতে পারো, সেটি হলো শাস্তিমূলক ব্যবস্থা। তো এরপরে দেখো আছে কার্য সম্পাদন পর্যালোচনা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক মানব সম্পদ ব্যবস্থাপনার। যে কোনো ব্যক্তির কাজ, যে কাজের জন্য তাকে নিয়োগ করা হয়েছে, সে কাজ সম্পাদনের জন্য তাকে মূল্যায়ন করা হলো এটি কার্য সম্পাদন মূল্যায়ন বলা হয় বা পর্যালোচনা বলা হয়। যে সে কি করছে, হ্যাঁ, তাকে যে কাজের জন্য নিয়োগ করা হয়েছিল সে কাজটি সে কতটুকু করতে পারছে এটি মূল্যায়ন করা, ওভারঅল তাকে পর্যালোচনা করা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব সম্পদ ব্যবস্থাপনা। অর্থাৎ তাকে যোগ্য মনে করে যেখানে তাকে প্লেস করা হয়েছে সে যোগ্যতা দক্ষতা দিয়ে সে সে কাজটি সঠিকভাবে করতে পারছে কিনা এটি পর্যালোচনা করা হয়। যদি সে সেটি না করতে পারে তাহলে তাকে বদলি করে অন্য জায়গায় দেওয়ার ব্যবস্থা করা হয়, বা যদি একদমই না পারে তাহলে সেক্ষেত্রে তার যে তাকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে ছাঁটাইও প্রদান করা হয়ে থাকে। বিভিন্ন প্রতিষ্ঠানে এটি হয়ে থাকে। তারপর হলো মজুরি ও ক্ষতিপূরণ। কর্মীদের মজুরি সাধারণত যোগ্যতা অভিজ্ঞতা দক্ষতা পদমর্যাদার ভিত্তিতে নির্ধারণ করা হয়ে থাকে। যোগ্যতা অভিজ্ঞতা দক্ষতা পদমর্যাদার ভিত্তিতে নির্ধারণ করা হয়ে থাকে মজুরি। তো এই মজুরিটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু কর্মের সন্তুষ্টি আসে না। এটি নির্ধারণের সময় অবশ্যই যে ব্যবস্থাপক মন্ডলী থাকে তাদেরকে অনেক সতর্ক থাকতে হয়। আবার ক্ষতিপূরণের বিষয় এটি হলো যে কর্মীকে নিয়োগ করা হয়েছে সে যদি কর্মক্ষেত্রে তার কাজের সংশ্লিষ্ট কোনো বিষয়ে সে যদি ইনজুর্ড হয়, সে যদি আহত হয় বা সে যদি মারা যায় তাহলে তার জন্য ক্ষতিপূরণ নির্ধারণ, তারপর সেটি প্রদান করা, তার পরিবারকে প্রদান করা, এগুলো এই মানব সম্পদ ব্যবস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তারপর হলো কর্মপরিবেশ ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা। সঠিক কর্মপরিবেশ, অনুকূল কর্মপরিবেশ তৈরি করা। কর্মপরিবেশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ কর্মপরিবেশ যদি ভালো না হয় তাহলে কর্মীরা সেখানে কাজ করে শান্তি পায় না। তো কর্মপরিবেশে ভালো থাকার জন্য অবশ্যই সেখানে একটি ভালো এনভায়রনমেন্ট থাকবে, সবার মধ্যে একটি ভালো সম্পর্ক থাকবে। সেখানে অবশ্যই যে স্যানিটেশন ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা, তাদের একটু রিক্রিয়েশন এবং তাদের যে লাঞ্চ বা টিফিন খাওয়ার যে ব্যবস্থাটা আছে সেটা যেন ভালো থাকে। এটা ক্যান্টিনের ব্যবস্থা, তারা
একটু বিশ্রাম যাতে নিতে পারে, বা অসুস্থ ফিল করলে তারা যাতে একটু জিরিয়ে নিতে পারে, এর জন্য উম, বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবস্থা থাকে। তো এই ব্যবস্থাগুলো কিন্তু কর্মীদের মধ্যে সন্তুষ্টি নিয়ে আসে, কাজের একটি সন্তুষ্টি নিয়ে আসে। এগুলোর অভাবে কিন্তু কর্মীরা ফ্যাটিকের ফ্যাটিক অর্থাৎ ক্লান্তি ভাবে মধ্যে দিয়ে তারা কাটায়। আর এই ক্লান্তি ভাব প্রোডাকশনের উপরে মারাত্মক প্রভাব ফেলে। তো এই কর্মপরিবেশ উন্নয়ন এবং এর সাথে যে আনুষঙ্গিক সুযোগ সুবিধা যেগুলো আছে, যে বেতন, সরি, তাদের বোনাস, বিভিন্ন ধরনের ভাতা, তাদের কাজের শেষে তাদের যে যাতায়াত সুবিধা, হ্যাঁ, কর্মক্ষেত্র এবং তাদের বাসার মধ্যে যাতায়াত সুবিধা, তারপর বিভিন্ন সময় তাদের ছুটি, তাদের স্বাস্থ্য ও চিকিৎসাগত বিষয়, এটিও দেখা হয় এই মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে। তারপর আছে কর্মী সহায়তা। অনেক সময় অনেক কর্মীরা অনেক ধরনের সমস্যায় পড়ে, সেটি ব্যক্তিগত বা বিভিন্ন ক্ষেত্রে এটি হতে পারে। এটি এই তার কর্ম প্রতিষ্ঠান হতেও উদ্ভূত হতে পারে। এই সমস্যার সমাধান, কর্মীকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান, এটিও এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের একটি অংশ। এবং এর পরবর্তীতে সর্বশেষ আছে শ্রম সম্পর্ক। শ্রম সম্পর্কটা এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মানব সম্পদ ব্যবস্থাপনার অনেক গুরুত্ব দেওয়া হয়ে থাকে এই শ্রম সম্পর্কটাকে। কারণ ব্যবস্থাপনার সাথে শ্রমিকদের যে একটি যদি দূরত্ব তৈরি হয়, তাহলে দেখা যায় যে শ্রমিকরা তাদের সমস্যাটা নিয়ে মালিক পক্ষের সাথে মালিক পক্ষ বা ব্যবস্থাপক পক্ষের সাথে সরাসরি কথা না বলে তারা নিজেদের মধ্যে একটি দল তৈরি করছে, বা একই সাথে অনেকগুলো দল তৈরি হয়ে যাচ্ছে তাদের মধ্যে। এবং এটি কর্ম পরিবেশকে বিঘ্নিত করছে, প্রোডাকশনকে বিঘ্নিত করছে। তো ব্যবস্থাপনার সাথে শ্রমিকদের যে একটি ভালো সম্পর্ক, তাদের মধ্যে দূরত্বটা কমিয়ে এনে তাদের মধ্যে একটি সুসম্পর্ক স্থাপন, ব্যবস্থাপনার সাথে কর্মীদের ব্যবস্থাপনা এবং কর্মীদের যে একটি সুসম্পর্ক, এটি যে কোনো প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং কর্মীরাও ওই ব্যবস্থাপনার একটি অংশ হিসেবে নিজেকে মনে করতে থাকে, এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে ওই প্রতিষ্ঠানের জন্য কাজ করে। তো এই ছিল আমাদের মেইন পয়েন্টগুলো। তোমাদের অবশ্যই এই পয়েন্টগুলো মনে রাখতে হবে, এর কোনো একটি পয়েন্ট বাদ দেওয়া যাবে না। এর কোনো একটি পয়েন্ট যদি তোমরা বাদ দাও, তাহলে তোমরা দেখা যাবে যে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় মিস করবে। তো মানব সম্পদ ব্যবস্থাপনার পরিধি, কার্যাবলী, গুরুত্ব যেটি আসুক না কেন, সবকিছুই তোমরা এর মধ্যে দিয়ে এই কটা পয়েন্টের মধ্যে দিয়ে শেষ করবে। এবং লেখার সময় অবশ্যই প্রশ্ন অনুসারে এটি সাজাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।